নমস্কার। রুদ্রদ্বীপ সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটি বিশেষ দিন। আজকে হচ্ছে আমাদের বাংলার বছরের প্রথম দিন। বাংলা এবং বাঙালিয়ানা জীবনের চৈত্রের শেষ দিন মানেই যেন বছরের নতুন সূচনা, বসন্তের বিদায়ে গ্রীষ্মের আগমন, সাথে মিশে থাকে চিরায়ত বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতি। বৈশাখে আসে ঝড় নিয়ে, বিদায় হয় ধ্বংসের সহযাত্রী হয়ে। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের আহ্বান, তারই নাম হয়তো পয়লা বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখকে আহ্বান করেন ভিন্নভাবে। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। আজকে আমাদের অনুষ্ঠানের পয়লা বৈশাখ উপলক্ষে এবং এটা ছাড়াও এখানেও থাকবে আমাদের পরিবারের কিছু কবিদের কবিতা এবং এটা ছাড়াও বিখ্যাত কিছু কবিদের কবিতা নিয়ে আজকে পুরো অনুষ্ঠানে ডালি সাজানো হয়েছে। আর তার আগে একটা কথা বলে দিচ্ছি, আমি এখনো পর্যন্ত কারোর কমেন্ট বা কিছু দেখতে পাচ্ছি না, ফলে আমি আমার মতন অনুষ্ঠান চালিয়ে যাব। আপনারা সাথে থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। আর আজকের এই বিশেষ দিনে আমাদের পরিবারের তরফ থেকে আমি একটি নতুন ঘোষণা করতে চাই যে আজকে থেকে আমাদের রুদ্রদ্বীপ সাহিত্য ও সংস্কৃতি পরিষদে বা পরিবারের অফলাইন টিম এলো। এই অফলাইন টিমের ভূমিকাটা হবে, আজকে যেমন আমরা অনলাইন সাহিত্য চর্চা করি, তেমনি এমন আমাদের গ্রুপে এমন অনেক প্রতিভাবান আছেন বা গ্রুপের বাইরে, যাদের কণ্ঠ বা তাদের অনেক কিছু তারা গুণের অধিকারী। ফলে যদি এরকম কিছু গুণী ব্যক্তিকে নিয়ে যদি আমরা একটা পরিবার গঠন করতে পারি এবং সেখানে আমরা বিভিন্ন জায়গায় শ্রুতি নাটক, কবিতা কোলাজ, একক কবিতা বা সাংস্কৃতিক বিভিন্ন ধরনের গান বা সমস্ত কিছু মঞ্চস্থ করতে পারি, তাহলে সেটা কেমন হয়? এই পরিকল্পনাটা আমার অনেক দিনেরই ছিল এবং আজকের দিনে সেটাকে বাস্তব রূপ দানের চেষ্টা করলাম মাত্র। আশা করি আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন এবং যারা এই বিষয়টিতে ইন্টারেস্টেড তারা আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আর আরেকটা কথা বলছি, এখানে আমাদের কোনো আর্থিক ব্যাপার বা কোনো মাসিক বাৎসরিক এরকম কিচ্ছু টাকা পয়সার ব্যাপার নেই। এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে বিভিন্ন যারা শিল্পী আছেন তাদের সঙ্গে একসঙ্গে কাজ করা, সবাই সবাই মিলে একটা গোষ্ঠীগত একটা সামগ্রিক উন্নতি সাধন করা। চেষ্টা করছি, দেখি কতটা হয়। আবার ফিরে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। আচ্ছা, আরেকটা কথা বলে দিচ্ছি, মাঝে হয়তো নেটের প্রবলেম বা কিছু হতে পারে। যদি কোনো কারণে লাইন কেটে যায়, আমি আবার যুক্ত হব, ফলে আপনারা কিন্তু অতি অবশ্যই থাকবেন আশা করছি। পয়লা বৈশাখ নিয়ে যখন কথা হচ্ছে তখন আরেকজনের কথা তো আসতেই হবে। তিনি হচ্ছেন নজরুল ইসলাম, যাকে আমরা বিদ্রোহী কবি বলে হিসেবে চিনি। কিন্তু তিনি
বৈশাখ নিয়ে তার একটি সুন্দর কবিতা আমার মনে পড়ে গেল। চৈত্র চলে যায় ঘোর ব্যর্থতায়, বৈশাখ আসে নতুন পূর্ণতায়, মনের পর্দায় আঁকে রঙিন জীবন, খুশিতে নেচে ওঠে এই আবেগী মন, ভালোবাসতে মন চায় আবার তাকে, এসেছি ফেলে যাকে সেই ভরা বাঁকে, জীবন আবার চোখে স্বপ্ন আঁকে, সবকিছু পাই যদি ফিরে এই বৈশাখে। শুভ হোক নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমার কিছু লেখা, একটা লেখা, এই দিনটা যেন বসন্ত লেখা শেষ চিঠি, গ্রীষ্মের কাছে রঙিন ভালোবাসা, ফুল ফোটে যেন মুখর প্রেমিকের ব্যাকরণহীন কবিতা, ধানের গন্ধ যেন মাটির কান্নার ভিতর দিয়ে ফুটে ওঠা মধুর এক সুর, পান্তা ভাতে লবণ যেন সরল জীবনের ছোট্ট প্রেম, বাঁশির সুরে বাজে যেন হারানো কালে প্রেমিক সময় ফিরে এসে ডাকে। প্রতিটি মানুষ আজ রঙের ভিতর, যেন আকাশ তার সমস্ত আলো ঢেকে দিয়েছে এই হৃদয়ে। পয়লা বৈশাখ যেন নতুন, যেন ঋতুর প্রথম সন্তান, কোল জুড়ে জন্ম নেওয়া গান, নতুন খাতা, নতুন দিন, যেন জীবনের ভুলগুলো মুছে লেখার এক নতুন মহাকাব্য। এই দিন কেবল পঞ্জিকা নয়, এ যেন অন্তর্লোকের প্রদীপ জ্বালানো এক রাত। আমার অনুষ্ঠান কেমন লাগছে জানি না, এরপরে আমি চলে যাচ্ছি একটু অন্য স্বাদে। আমি বলেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের কিছু দিয়ে অনুষ্ঠানটাকে সাজানো হয়েছে, সাজানোর চেষ্টা করেছি। যেমন এখানে যেমন আমাদের গ্রুপের বা পরিবারের যে গুণী কবিজন আছেন তাদের কবিতা, তেমনি বিখ্যাত কিছু কবির কবিতা, সমস্ত কিছু। তা সেটা যে বৈশাখ নিয়েই হতে হবে সেটা কিন্তু নয়। শুরু করি আমার পছন্দের একটা, খুবই পছন্দের একটা কবিতা। হয়তো বৈশাখের সঙ্গে তার মিল নেই, কিন্তু শুনুন, আশা করি ভালো লাগবে। অন্য ভ্যালেন্টাইন। 7ই ফেব্রুয়ারি। আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম, ওই টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিন যেই গোলাপগুলো মাত্র 5 টাকা করে নেয়, সেগুলোই কিনা আজ 30 টাকা। এই নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে এর পরের বছর 11টা, আর আজ থেকে 40 বছর বাদে 50টা। এটা আবদার নাকি কোনো গভর্নমেন্ট নোটিশ? মাঝে মধ্যে আমার নিজেরই গুলিয়ে যায়। 8ই ফেব্রুয়ারি। আজ এই নিয়ে প্রায় 3729 বার, হ্যাঁ 3729 বার প্রপোজ করতে হলো ওকে। এই প্রপোজ ডেফে একটা অজুহাত মাত্র। প্রথম প্রথম ওই মহিলা ভালোভাবেই প্রত্যুত্তর দিতেন, তারপর একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেবার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমি যখন বলতাম, কিরে উত্তর দিলি না যে, অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন, ভেবে দেখব। আর আজ তো কিছুই বললেন না। খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হয়। বুঝলাম ওটাই হয়তো ওর উত্তর। 9ই ফেব্রুয়ারি। চকলেট নিয়ে হ্যাংলামও একটা লিমিট থাকে। একবার তো অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ওই ভদ্র মহিলা।
ব্যাস, তারপর কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওনার নাকি চকলেট পায়, তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনো নিজের টাকায় উনি কিনে খান না। আজ তাই ওনার জন্য একটা ইয়া বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য আমার মতনই একটা ইয়া বড় চকলেট কিনে নিয়েছে। সাহস হলো, দেখে মনে হলো তার মানে আমি নিশ্চয়ই একা নই। 10ই ফেব্রুয়ারি। আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি, এমনটাই জানিয়েছি মহিলাকে। আসলে গোলাপ আর চকলেটটাও ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর মাঝে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে, এটা কি মানা যায় বলুন তো? তাই এই টেডির ব্যাপারটা না অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন, কিন্তু তারপর মানে পরের 2 বছর, শেষ 2 বছরে আমার অসুবিধার ব্যাপারটা হয়তো মহারানী বুঝতে পেরেছিলেন, তাই আর কিছু বলেননি। 11ই ফেব্রুয়ারি। তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না, প্রমিস? I like your salt and pepper look. So, you are not going to dye your hair. Promise? এই ছিল ওই মহিলার গত 3 বছরের প্রমিসিং করানোর নমুনা। এই যৎসামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত 3 বছর ধরে দিনের পর দিন এই আমাকে সহ্য করেছে, তাকে ভালো না বেসে থাকা যায় বলুন তো? তাই আজ আগে ভাগেই বলে দিলাম, প্রমিস, তুই যা বলবি আমি তাই করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথা বেরোলো না। 12ই ফেব্রুয়ারি। আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল। মহিলার বারবার অভিযোগ আমার এই উচ্চতা নিয়ে। ও যখন আমার পাশে হাঁটে তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয়। আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি নাকি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন। তাই আজ মহিলাকে জড়িয়ে ধরতেই হলো, তাও একটা বিশেষ কায়দায়। অবশ্য আর কোনো উপায় ছিল না। আর ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির। ওফ, সত্যি আর আসার আর সময় পেলেন না। 13ই ফেব্রুয়ারি। এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত। তবু আজ পর্যন্ত যতবার ওই মহিলাকে চুমু খেয়েছি মনে হয় বুকের ভেতর কেউ দামামা বাজিয়েছে। আজও কেন জানি না তার অন্যথা হলো না। শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝে এসে পড়ে আবারও আমাদের ওই অবাক চোখে তাকিয়ে রইল। কাউকে বোধহয় আগে এভাবে চুমু খেতে দেখিনি। কি করব? মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন, চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে। 13ই ফেব্রুয়ারি। গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি আমার সমস্ত জামায় ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছেন। অনেকের মুখে শুনেছি যার কেউ নেই তার ঈশ্বর আছেন, তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতন আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমি তা চুপ করে শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারো চোখে লোক দেখানো, কারো চোখে আদেকলাপনা, কারো চোখে কলোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 7টা দিন আসলে, কিন্তু আজ যখন তুমি আমার পাশে নেই তখন বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট দিনে ধুমধাম করে দুর্গাপুজো হয়,
এই যে বছরের নির্দিষ্ট দিনে ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট দিনে সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য, এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত, কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটা চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7টা দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলা থেকে আমি কোনো দিন ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারি রাতে প্রথম লিখতে বসেছিলাম। তাই গত 6 দিন ধরে যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটাকে সম্বরণ করার চেষ্টা করুন। আর আজ এই পাতাটা এখানে বসেই লিখছি, কারণ তোমার ইচ্ছা ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার। এই লেখাটা শেষ হবার পর ডায়েরির এই 7টা পাতা আমি রেখে যাব এখানেই, সাথে নিয়ে যাব এমন আরেকটা ডায়েরি, যাতে চাইলেও এই 7 দিনে কেউ কোনো দাগ কাটতে পারবে না। আর এইভাবে পরের বছর এই দিনে আরেকটা ডায়েরি নিয়ে বসবো তোমার সামনে। যাওয়ার সময় রেখে যাব আরো 7টা পাতা। ততদিন অপেক্ষা করো, কেমন? বাই দা ওয়ে, ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে না আজকে ঢোকার মুখে আবার দেখা হলো। কাল ওইভাবে কাফিনে ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর উনি কেন জানি না টানা 5 মিনিট আমাকে জড়িয়ে থাকলেন। তুমি ছাড়া কেউ প্রথম আমাকে এতক্ষণ জড়িয়ে থাকলো। তোমার হিংসা হচ্ছে না তো? এটা আমার ভীষণ একটা পছন্দের কবিতা। এরপরে আমি চলে যাই আমাদের গ্রুপের, মানে আমাদের পরিবারে যারা কবিতা দিয়েছেন এই অনুষ্ঠান উপলক্ষে, তাদের কবিতা নিয়ে। প্রথমেই যার কবিতায় আমি পাঠ করতে যাচ্ছি, শ্রীমতী ভারতী মাঝি। উনি আমাদের পরিবারের সঙ্গে অনেকদিনই যুক্ত আছেন এবং ওনার লেখা আমি পড়ি, ভীষণ সুন্দর লেখেন। অনেক ধন্যবাদ দিদিভাই। কবিতার নাম নববর্ষের কান্না। নববর্ষে মন্দিরে যত্রতত্র শোভিছে কত ফুলের মালা, পুজোর সাজে উপস্থিত সবে, কিন্তু মনে বিষাদের জ্বালা। মহাসমরয় আজ নববর্ষ কাঁদে নীরব ব্যথার অধরে। পরিবেশের দূষণ পরিস্থিতি বাক্যহীন নিস্তব্ধ অন্তরে। নতুন বছরে কেহ কাঁদে, কেহ হাসে, কেহ করে উল্লাস। দামি পোশাক, দামি পোশাকে বিলাসবহুল বাড়িতে ছাড়ছে কেহ অন্তিম শ্বাস। নববর্ষের হর্ষ বিস্ময়কর এক অদ্ভুত রহস্যময়। নববর্ষ মানে বিপদভঞ্জনের কাছে প্রার্থনার সমন্বয়। নববর্ষের নববর্ষে জীবনের জন্য নয়, সবার জন্য কিছু চাওয়া। জীবনে আপন পাশরিয়া নয়তো কিছু খাওয়া দাওয়া। বেঁচে থাকতে নাহি মনোবল, বিদায় বেলা শোক অশ্রুজল। নববর্ষ শুভেচ্ছা নিরন্তর, অন্তরের শুভ সূচনার সম্বল। ছোট্টর উপরে খুব সুন্দর লিখেছেন আপনি, খুব সুন্দর লাগলো। এরপরে আমার একটা সৃষ্টি, দুটো লাইন আর কি, সৃষ্টি বলবো না। এসো নববর্ষ, এসো শুভ প্রভাতে, ধুয়ে দাও জীবনের ক্লান্তি ওই গগনে। পুরাতন যত ক্লান্তি ও ব্যথা ঝরে যাক সব নীরব বাতাসে। নব আলো রঙের আঁক এই ধরা, জাগাও প্রাণে নতুন এক সুরভি। হৃদয় জুড়ে দাও
এক নতুন আশার বীজ। ফুল ফুটুক সুখের নবনীর। দূরে যাক আঁধার আসুক, দূরে যাক আঁধার, আসুক নতুন আলো। জীবন হোক নির্মল, আরো ভালো। এসো নববর্ষ, নব সুর তোলো, আনন্দধারা বইয়ে দাও। সত্যি এটাই আমাদের, বিশেষ করে আমার প্রার্থনা এবং কামনা। আচ্ছা, আরেকটা কথা, আমি এখানে কিন্তু কোনো কারো কমেন্ট বা কিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। আমি আমার মতন অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমি জানি না আপনাদের কেমন লাগছে। নববর্ষ বা বৈশাখ, আর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অদ্ভুত যোগাযোগ বলে আমার মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর যেন বৈশাখেরই কবি। তার জন্ম বৈশাখ মাসে, হয়তো তাই বৈশাখের প্রতি তার অন্যরকম একটা টান। রবীন্দ্রনাথের কবিতায় বৈশাখ এসছে বহু মাত্রিকতায়, সুরে, ছন্দে, রুদ্রতায়, রুক্ষতায়, আর জীবনের মতন এক পারিবর্তনিক অনুভবের চঞ্চল অভিজ্ঞতায়। যিনি বৈশাখে যেমন দেখেছেন ধ্বংসের রূপ, তেমনি দেখেছেন নতুন বছরের নতুন প্রত্যাশার উল্লাস। পয়লা বৈশাখ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা এবং কার্যক্রম ছিল গভীরভাবে বাঙালিত্ব, সংস্কৃতি এবং সমাজ চেতনায় মগ্ন। তিনি এই উৎসবকে শুধু একটা ঋতু পরিবর্তনের দিন হিসেবে কোনোদিনই দেখেননি, বরং এটিকে আমাদের বাঙালি জাতিসত্তার পুনরুজ্জীবনের একটা মাধ্যম হিসেবে হয়তো রেখেছিলেন। এই যে কথাটা বললাম, এটা আমার মতামত। এই জন্যই হয়তো ওনার এই কবিতাটার লাইনটা চলেই আসে অটোমেটিক্যালি, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, তাপস নিঃশ্বাস পায়ে মুড়মুড়ে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। অগ্নিস্নানে সূচি হোক ধরা, রসের আবেগ রাশি শুষ্ক করে দাও আসি। আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ, মায়ার গুচ্ছ টিকা, যাক দূরে যাক। এটা রবীন্দ্রসঙ্গীত, মানে একটা প্রকৃতি পর্যায়ের। আর এরপরে বৈশাখ নিয়ে অনেকে অনেক, আমাদের বিখ্যাত কবি যারা আছেন তারা অনেক কিছু বলেছেন। আমি কিছু কিছু তাদের সেই জিনিসগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব। জীবনানন্দ দাশের বিখ্যাত পয়লা বৈশাখের কবিতা হলো বর্ষ আহ্বান। এটি মূলত নতুন বছরকে স্বাগত জানিয়ে এই বৈশাখের রুদ্ররূপ ও প্রকৃতির রূপান্তর নিয়ে লেখা একটি অনন্য কবিতা। উনি লিখেছেন, ওরে রুদ্র বৈশাখ শোন, ওরে শোন, তোমার ভৈরব ডাকে আবারে ধরায়। জাগো ওরে জাগো, ছিন্ন করো সব জীর্ণতা, হে বৈশাখ, ওরে রুদ্র বৈশাখ। সত্যিই তাই। এখানে কবিতাটির মূল ভাব নিয়ে যদি বলা যায়, জীর্ণতার মুক্তি, পুরনো বছরের সমস্ত জরা জীর্ণতা ও ক্লান্তি দূর করে নতুনকে আহ্বান জানানো। আর প্রকৃতির রুদ্ররূপ, বৈশাখের ঝড়, তাপ এবং প্রকৃতির যে বিধ্বংস অথচ নতুন রূপ, তাই কবি হয়তো ফুটিয়ে তুলেছেন। আর নতুন আশা, কালবৈশাখী ঝড়ের মাধ্যমে পুরনো সব নোংরা মুছে যেন একটা সত্যি নতুন জীবনের আশা। এবার
পয়লা বৈশাখ নিয়ে কথা হবে, আর আমাদের অত্যন্ত প্রিয় আমাদের নিজের কবি সুকুমার রায় থাকবেন না? নিশ্চয়ই। সুকুমার রায়ের বিখ্যাত নববর্ষের কবিতাটি হলো বর্ষ শেষ। এটি ছড়ায় কবি পুরনো বছরকে জরা জীর্ণতা ভুলে এক নতুন বছরকে স্বাগত জানানোর কথা বলেছেন। কবিতাটি ছোটদের মধ্যে বেশ জনপ্রিয়। বর্ষ গেল, বর্ষ এলো, চৈত্র দিনের শেষে, কি যে এলো, কি যে গেল, বুঝি না কি বিশেষ। পুরনো দিনের গ্লানি মুছে ফেলে আনি নতুন দিনের ছোঁয়া। নতুন সাজে সাজি, কিসের ভয়, কিসের দুঃখ। নতুন বছর নিয়ে আসুক সবার মুখে হাসি সুখ। এই তো আমার বাজি। সত্যি তাই। আজকে নববর্ষ নিয়ে এনাদের লেখা পড়তে পড়তে শেষ হয় না। আচ্ছা, এরপরে আমি আবার চলে যাই আমাদের পরিবারের কবিতায়। এরপরে যার কবিতা আমি পড়ব তার নাম শক্তি পান্ডা। তিনি হয়তো মেঘদূত নামে লেখেন। ওনার কবিতাটার নাম আঁচল ছায়। শেষ বিকেলের আলোয় আমি তোমার ছবি আঁকি। অস্তাচলে ঢলেছে রবি, ফেলে রঙের ঝাঁকি। একটু পরে নামবে ছায়া ধরার অঙ্গ জুড়ে। ইচ্ছে সাজে থাকতে সুখে তোমার আঁচল মুড়ে। আকাশ ভরে উঠবে তারা স্নিগ্ধ নয়ন নিবি। প্রেমের কাননে ফুটবে কুসুম জুই কামিনী বেলি। একটি ছোট্ট কবিতা, কিন্তু খুব সুন্দর কবিতা। এরপরে আমাদের পরিবারের আরো একজন গুণী সদস্য, জানি না উনি আছেন কিনা। উনি আমাদের পাশে সব সময় ওনাকে পাই, গৌরী মিনু রায়, শ্রীমতী গৌরী মিনু রায়। উনি যে কবিতাটা লিখেছেন চলে গিয়ে নয়, চলে তো যেতেই হবে, চলে তো একদিন যেতেই হবে, কাটিয়ে সব মায়া। চলে যাবার কথা থাক না তবে, যতক্ষণ আছে ছায়া। মানুষের মাঝে বেঁচে থাকতে হবে মানুষ হয়ে, জীবনের মাঝে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে। লক্ষ কোটি ভিড়েও যায় না কেউ ভুলে, নামটা খোদাই করতে হবে ব্যথার ডালি খুলে। দ্বিধা দ্বন্দ্ব পিছু টান থাক না তবে পড়ে, কর্ম দিয়ে যাও নতুন কিছু স্মৃতি করে। নতুন করে পৃথিবীর ইতিহাস লিখতে হবে, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়তে হবে। ভীষণ বাস্তব একটা কবিতা আপনি লিখেছেন, অসাধারণ লাগলো, এবং এটা আমার পড়েও ভীষণ ভালো লাগলো। এবার ফিরে যাই একটু অন্য ধাঁচে। আমি আজকে যে কবিতাগুলো মোটামুটি সিলেকশন করেছি সেগুলো একটু বিভিন্ন ধরনের। এরপরে যেটা যাব, আমার একটা তুই চাই, শ্রীজাত। আমি একটা তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভেতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক। যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতায় প্রথম পাতায়। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট।
আমার দুশ্চিন্তা, আমার হতাশা সবগুলো ঝাড়ুদারের মতন কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত একটা বস্তা, তারপর কুলির মতন মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। আমি একটা তুই চাই। একটা কথা, এই কবিতাটা পাঠ করতে সত্যি ভীষণ ভালো লাগে, একটা আবেগ চলে আসে, কিন্তু তার পাশাপাশি আরেকটা কথাও মানে বলছি, এটা আউট অফ ট্র্যাক, হয়তো এরকম তুই হয়তো পাওয়া যায় না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত, এটা আমরা সবাই খুঁজি। এরপরে আবার ফিরে আসছি আমাদের পরিবারের কবিদের কবিতা নিয়ে। এরপরে যে কবিতাটা পাঠ করতে যাচ্ছি, কবিতার নাম কক্ষপথে, লিখেছেন তাপস সিংহ। পূর্বসূরি প্রাপ্ত দৌলতে আমি মোহগ্রস্ত এক অতিথি, জীবন সর্বস্ব দেওয়ার জন্য কেবল স্পর্শ করে যায় অনুভূতি। একটাই আনন্দ, এটাই আনন্দ, এটাই সুখ, যদি মান্যতা দাও একে, পৃথিবীর কক্ষপথে জীবন সুস্থ থাকে। শৈশব কৈশোর ছুঁয়ে পৌরতা নিয়ে জীবন চক্রে দিনগুলো ছিলই ভালো, জীবনের নির্যাস তাই উপসংহার লিখে যায় শেষ বিকেলের আলো। খুব সুন্দর লিখেছেন, এবং এই কতগুলো লাইনের মধ্যে সত্যি আমাদের জীবনের নির্যাসটা আপনি দিয়েছেন, জীবনে যেটা সার্কেল, সেটাই সেটাই বলেছেন, ভীষণ সুন্দর লাগলো। আমি জানি না আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আমি কিন্তু এখানে কোনো কমেন্ট বা কিছু দেখতে পাচ্ছি না, আমি আমার নিজের মতন অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি, পরে আমি প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেব। এরপরে আমার একটা খুব পছন্দের কবিতা, এটা আমি চেষ্টা করি, আমি হয়তো সেরকম পারি না, কিন্তু এটা যেহেতু আমার পছন্দের কবিতা তাই আমি এটা পাঠ করার লোভও ছাড়তে পারি না। বসন্ত নয় অবহেলা, বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিজে এলো বুঝি বসন্ত, দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরের তীর্যক রোদের মতন অনেকটা নির্লজ্জ ভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারিপাশে তাকিয়ে দেখেছিলাম আমার দীনদশায় কারোর করুণা বা আরতির পেখম ছড়িয়ে আছে কিনা, ছিল না। বৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতন অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মম নিঃসংকোচিত ভাবে। আমি অবহেলাকে পিছনে ফেলে একবার ভোঁ দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম, তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গে একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্ত অনুরার মতন এক তাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিল একটা সময়, ধরেই নিয়েছিলাম আমার কোনো কালেই হবে না রাবেন্দ্রিক প্রেম। তোমাদের জয়গানে করতালিতে নত যেন থেকেছিল আমার চাপা
আক্ষেপ, লজ্জা। বুঝে গিয়েছিলাম জীবনানন্দময় স্বপ্ন আমাকে ছোবে না কোনোদিন। জয়নুলের রং নিয়ে কল্পনার বিষাদি, হারানো দিনের গানের ঐন্দ্রালিক তন্ময়তা, বা ফুল, পাখি, নদীর কাব্যালাপে কারা মশগুল হলো এ নিয়ে কৌতূহল দেখানোর দুঃসাহস আমি কোনোদিন দেখাইনি। এত কিছু জেনেও নজরুলের মতো বিদ্রোহী হব সেই অমিত শক্তিও আমার ছিল না। মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আসলে আমার কিছুই ছিল না। শুধু ছিল অবহেলা, উপেক্ষা আর অবজ্ঞা। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, হয়তো একটু মায়াই যেন ছিল। হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওই অতটুকুই যা আমার পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছড়িয়ে, উপেক্ষার দেওয়াল ডিঙিয়ে, ওই অবজ্ঞার লাল দাগ মুছে জীবনের কোন সীমারেখাই ভাঙতে পারিনি আমি। এ কথা জানে শুধু অন্তর্যামী। অনেক স্বপ্ন পূরণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলার তুষারপাতে মুখচ্ছবি, উপেক্ষা কাঁচের দেওয়াল, অবজ্ঞা কুচকুচে অন্ধকার একদিন এর কিছুই থাকবে না একটি বসন্তের ফুৎকারে। একটি ঝলমলে পোশাক গায়ে জড়িয়ে, হাতের মুঠোয় বসন্ত নিয়ে অন্তত একটি সন্ধ্যাকে উজ্জ্বল করে নেব। এমন ভাবাবেগ ছিল আকাশের কার্নিশে লেপ্টে থাকা ভেজা মেঘের মতো। ওই মেঘ কখনো বৃষ্টি হয়ে নামেনি। তোমার বা তোমাদের নাগরিক কোলাহল কখনো থামেনি। অর্ধেক জীবন ফেলে এসে দেখি অনেক কিছুই বদলে গেছে। সে কি? কোথায় হারালো কৈশোরের দিনলিপি, বিপন্ন করা অবহেলা, স্বপ্নকে অবদমনের স্বরলিপিতে আটকে ফেলা সেই উপেক্ষা, আর তারুণ্যকে ম্রিয়মাণ করে রাখার অবজ্ঞা? ওরা আমাকে চোখ রাঙাতে পারে না ঠিক, তবে এখন পোড় খাওয়ার দিন বড্ড রঙিন। আমি আজ সমুদ্রের জলে হাত রেখে বলে দিতে পারি কোন ঢেউয়ে ভেসে বেড়াচ্ছে তোমাদের গোপন অশ্রুকণা। আকাশের পানে তাকিয়ে বুঝতে পারি কার দীর্ঘশ্বাসে ঝরে পড়ছে নক্ষত্র। এমনকি তুমি যে সাম্রাজ্ঞীর বেশের আড়ালে মিহিন কষ্ট চেপে হয়েছ লাবণ্যময় পাষাণ পাথর, এটাও দেখতে পাই অন্তর্দৃষ্টি দিয়ে। আমি জানি দীর্ঘশ্বাসে ভরা এ আখ্যান যদি পেত কবিতার রূপ, সেই অবহেলা হতো বসন্ত স্বরূপ। জানি না কবিতাটা কতটা করতে পেরেছি, কিন্তু কবিতাটা আমার ভীষণ ভালো লাগে। আমার ভালো লাগা একটা কবিতা। এরপরে আবার ফিরে আসি আমাদের পরিবারের কবিদের কবিতা নিয়ে। কবিতার নাম চৈত্র চাঁদ ছেয়েছে বিষাদ, লিখেছেন নিশিকান্ত মেটে। চৈত্র চাঁদ ছেয়েছে বিষাদ, তপ্ত সাজের বাতাস, নীল আকাশে শুকতারা তাই করছে হাঁসফাঁস। নীল সন্ধ্যার জোনাকিতে লাগছে সোনার চেয়েও খাঁটি। টাইনে দেখে চৈত্র চাঁদ বিষাদ ছেড়ে আসছে হাঁটি হাঁটি। এসে বলে, ও জোনাকি কোথায়? ফিরি এত আলো, তোর আলোতে মুছে দে না যত আমাদের কলঙ্কের কালো। কলঙ্কের দাগ তো দাগ ছিল বলেই তো গো তোমার এত খ্যাতি। তোমার গৌরবে গৌরবান্বিত হয়ে প্রতি পূর্ণিমাতেই মাতি। খুব সুন্দর লিখেছেন।
এরপরে একটা পুরো অন্য স্বাদে চলে যাই। এটা এটাও আমার একটা খুব ভালো লাগার একটা কবিতা। মীর আসফ আলী কর্তৃক জনপ্রিয় মায়েরা মিথ্যা কথা বলে, এই কবিতাটিতে মায়েদের অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের একটা আবেগঘন চিত্র দেখানো হয়েছে। ওই ছোটবেলায় না খাওয়া, না খেয়ে ঘুমিয়ে পড়া, ঘুম পাড়ানো, বা নানান ভয় দেখানো, মায়ের শাসন, এই অজুহাত বা এই মিথ্যা কথাগুলো, সবকিছু মায়েরা মিথ্যা কথা বলে। মায়েরা মিথ্যা কথা বলে। ছোটবেলায় ছোটবেলায় যখন খেতে চাইতাম না, মা বলতো ছেলে ধরার আর দুষ্ট ছেলেকে ঝুলিতে ভরে নিয়ে যায়। আমি ভয়ে খেয়ে নিতাম। তারপর সবার খাওয়া শেষে মায়ের জন্য পড়ে থাকতো থালায় লেগে থাকা সামান্য ভাত আর ডাল। আমি জিজ্ঞাসা করলে মা বলতো আমার খিদে নেই, তোরা খা। মায়েরা মিথ্যা কথা বলে। আমার যখন অসুখ করতো, মা সারা রাত জেগে মাথায় জল পড়তে দিত। আমি যখন জিজ্ঞাসা করতাম তোমার ঘুম পাচ্ছে না মা, মা বলতো না, আমার ঘুম পাচ্ছে না। মায়েরা সত্যি মিথ্যা কথা বলে। বাবা যখন সংসারের চাপে খুব ক্লান্ত থাকতো, আমি জানতে চাইলাম বাবা তুমি কি অসুখী? মা হেসে বলতো না তো, ও তো খুব ভালো আছে। মায়েরা মিথ্যা কথা বলে। জীবনের এই দীর্ঘ পথে এসে আমি বুঝেছি মা কেন মিথ্যা বলতো। সন্তানের মুখে হাসি দেখতে, নিজেদের সবটুকু দিয়ে ভালো রাখার আপ্রাণ চেষ্টায় মায়েরা সত্যি মিথ্যা কথা বলে। সত্যি তাই। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের পরিবারের আরেকজন কবির কবিতা নিয়ে। কবিতাটির নাম নববর্ষ, লিখেছেন অভিজিৎ দত্ত। নতুন বছর দিচ্ছে ডাক, সব অন্ধকার মুছে যাক। নববর্ষের নতুন আলোকে সব কালিমা মুছে যাক। নববর্ষে করব শপথ, পরিবেশ রক্ষায় আমরা সব হব তৎপর। নতুন নতুন গাছ লাগাবো, পরিবেশকে সুন্দর করব। নববর্ষে করব শপথ, নিজেরা ভালো করে তৈরি হয়ে দেশ সেবায় হব তৎপর। ভীষণ একটা পজিটিভ বার্তা নিয়ে আপনি এই কবিতাটা লিখেছেন, খুব সুন্দর লাগলো। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব পরিচিত কবিতা, সেই কবিতাটা বলার আগে আমি নিজের মনের থেকে কিছু কথা বলতে চাই। কবিতাটির নাম হঠাৎ দেখা। আমাদের মনের মধ্যে প্রত্যেকেরই হয়তো একটা বেসমেন্টে ঘর থাকে। সেখানে হয়তো আমরা আমাদের জীবনে না ভুলে যাওয়া অনেক স্মৃতি খুব সযত্নে তুলে রাখি, বহুদিন ধরে সযত্নে লালন করা। হয়তো আমরা সেটা সামনাসামনি হতে চাই না, বা যেন একটা কিন্তু লাগে, কি হবে আবার পিছনে তাকিয়ে, সামনে এগিয়ে যাওয়াই ভালো। যেমন ধরো পুরনো কোনো প্রেম, পুরনো কোনো ভালোবাসার এক মুহূর্তের, বা কোনো এক ভালো লাগা। জীবনে ব্যস্ততার ফাঁকে আমরা হয়তো আর পিছনে ফিরে তাকাতেই চাই না। কি লাভ তাতে? কি পাবো শুধু এক রাস দুঃখ আর বেদনা ছাড়া? বাই দা ওয়ে, ফিরে তাকার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার তো আছেই। এই তো আজকাল, এই আজ সকালের কথাই বলছি, সে পোস্ট করেছিল তার একটা নতুন ছবি। আমি দেখেও কেন জানি না একটা না দেখার ভান করে লাইক না দিয়ে চলে গেছি, জানি না কেন। এটাই হয়তো আমাদের জীবন।
সত্যি তুমি খুব ভালো করে জানো ওর ছেলে বা মেয়ের আজ 4 বছর, বা ওর আজকে 6th অ্যানিভার্সারি, জেনেও তুমি লুকিয়ে রাখো নিজেকে কেন? কারণ তুমি হয়তো আর আগের মতন নেই, অনেক প্র্যাকটিক্যাল, সিনিক্যাল ও ম্যাচিওর হয়েছো। সময় তোমাকে সেই রূপ করে দিয়েছে। ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ইউর টাইম। ইউ ট্রাই টু ট্রিট পিপল বেটার, or you know how to treat people at the right time before they taking you as before and taking you as granted. বাস্তবেই, সত্যি বাস্তবিকভাবেই একলা থাকতে থাকতে এটা কোনো ম্যাটার করে না যে কে তোমার পাশে থাকলো বা চলে গেল। কিন্তু একটা মেঘলা দিন বা শরীর খারাপ হওয়া, মন খারাপের দুপুরে আজও মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া সেই পুরনো দিনগুলো। প্রথম হাত ধরা, প্রথম চুমু খাওয়া, প্রথম সে উষ্ণ আলিঙ্গন, সব সব কিছু। কিন্তু আজ এটা সব অতীত, তাই তো ভুলে যেতে পারি, ভুলে যেতে চাই, কিন্তু পারি কই? সময় বা পরিস্থিতি সে আগের জায়গায় ঠিক এনে ফেলে। এই তো সেদিনের ব্যাপার। অফিসের কাজে একটু বাইরে যেতে হবে কোথাও, সেই রেলগাড়ির কামরায় আবার হঠাৎ দেখা। রেলগাড়ি কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে দেখেছি বারবার, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতন রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে, যে দূরত্ব সর্ষে ক্ষেতে শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবর কাগজ ফেলে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বাদ দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে। একসময় আঙ্গুল নেড়ে জানলে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজে আড়ালে বললুম মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথায় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, তুমি যাবে অনেক দূর। তাই যে প্রশ্নটা জবাব এতকাল থেমে গেছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধোলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? আমি রইলেন চুপ করে। তারপর বললাম, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। এরপরে ফিরে আসছি আমাদের পরিবারের কবিতা নিয়ে। কবিতার নাম ইচ্ছে, লিখেছেন শুভ্রা বেজ। অমরকান্তের ইচ্ছে হয়েছিল রোদ্দুর হতে, আমারও হয় ইচ্ছে অনেক কিছুর।
শেষ বিকেলে মায়াময় রোদ নয়, কাক জোছনা নয়, পূর্ণিমার ভরা কোটাল নয়, এমনকি প্রেমিক সুবাসও নয়। ওগুলো মন করা কার্য। ইচ্ছে করে এক মুঠো জেদ হতে, এক সমুদ্র অধিকার পেতে, নাগাল পেতে এক আকাশ ভালো মনের, সরি, নাগাল পেতে এক আকাশ ভালো মনের, ঘামে ভেজা পরিশ্রমের গন্ধ পেতে, মূল্যবোধের এক কণা ছিনতাই করতে, ছুতে ইচ্ছে করে সেই ভরসার হাত। গোপন অভিসারের প্রথম রাত, দূরে থেকেও যখন ভীষণ কাছাকাছি, ইচ্ছে করে শুনতে, ভয় কি, আমি তো আছি। খুব সুন্দর লিখেছেন। এরপরে আরেকটা কবিতা চলে যাই। স্বপ্নভঙ্গ, লিখেছেন জয়দেব সর্দার। স্বপন, মধুর স্বপন কত উঁকি দেয় মনে, সুখময় হবে ধরা কোনো এক ক্ষণে। চেতনা ফিরিলে যায় সব টুটে, গতানুগতিক পথে লোকে ছুটে চলে, ছুটিয়া চলিছে সব কর্তব্যের পিছন। মাতিয়া উঠেছে কারে, কারে ফেলিবে কে নিছে, জ্ঞান আরোহণ লাগি চেষ্টা নাহি করো, লহ লুটে পরধন যত খুশি পারো। বিচারের বাণী কাঁধে নিবৃতে নীরবে, কেহ নাহি থাকে আর ব্যস্ত জহনিতে। শিক্ষ্য করে মারে লাথি প্রশাসনের বুকে, মিথ্যা প্রতিশ্রুতি শুধু নেতাদের মুখে। স্বাস্থ্য শিক্ষা জলাঞ্জলি তবু দেশ চলে, ধর্মের জিগির তুলে ভোট নিতে বলে। কর্মহীনের মুখে ভাতা থাকে ঝুলে, বেলাবান বেলাবান হিংসা ছড়ায় তারা ভুলে। ভাবে নেতা জনগণ খুব বোকা, জনতাকে তাই বেশ করে যায় দেওয়া ধোকা। জানে না এই জনগণ বেঁকে যবে যাবে, পালাবার পথ নেতা নাহি আর পাবে। আপনার কবিতাটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি বলবো, আজকে আমাদের নিজেদের মানুষ হতে হবে, সেখানে কাউকে দোষারোপ করে বা ইয়ে করে আমরা কিছু পাবো না। আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত বক্তব্য। কারণ এখানে আরো অনেক রাজ্য বা স্টেট অনেক কিছু আছে যারা কিন্তু নিজেদের ভরসায় যারা কিন্তু দাঁড়িয়েছে। দোষারোপ করলে সব কিছুতে কিছু হয় না। যাই হোক, আপনি লিখেছেন ভালো। এরপরে আমি একটা দেবজ্যোতির একটা কবিতা পাঠ করে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করব। আমার এটা খুবই একটা প্রিয় কবিতা, ব্লক লিস্ট। তোমার সাথে আমার আলাপ ফেসবুক থেকে, আমি সেইভাবে চিনতাম না তোমায়। কয়েকটা ছবি দেখেছি, দু একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। তারপর যখন প্রেমে পড়লাম, তখন আমাদের 2 মাস চলছে বন্ধুত্বের। যদি বোঝাতেই হয়, গোটা 5 প্রোফাইল পিকচার, গোটা 10-12 কভার, আর প্রায় 100 পোস্ট। এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা টাইমলাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 6 কভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া, থেকে যাওয়ার টাইমলাইন সব কিরকম পাল্টে যায়। তারপর যেদিন আমি তোমার ব্লক লিস্টে যাই,
সেদিন থেকে কত লেখা লিখেছি, কত পোস্ট শেয়ার করেছি, তুমি হয়তো দেখোইনি বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা চিনি না একে অপরকে? এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাই, জোর করে তার অনিচ্ছায় তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপরও আরো কত পোস্ট করতে থাকি আমরা, টাইমের সাথে সাথে টাইম লাইনও পাল্টে যায়। কিন্তু ভেবে দেখেছো কি, এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায়, তাকে এমন একটা পর্যায়ে ঠেলে দিলে আর কোনো দিন কথা হবে না। একটা বয়স পার করার পর যখন মনে পড়বে, পারবে খুঁজতে, পারবে আনব্লক করতে, যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা সামর্থ্য আর থাকবে না। একটা বয়স মনে করার পর মনে থাকবে আনব্লক করার কথা? শুধু এতটুকুই বলার ছিল তোমায়। ফেসবুক তো থাকবে চিরকাল, সময়ের সাথে সাথে আরো যুবক হবে, কিন্তু আমরা এই জগতে আরো পুরাতন হতে থাকবো। তখন চাইলেও ব্লক লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্ট পারবো না। জীবন এরকমই, ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে, মনে থাকবে। জোর করে মুছে দিলে তো দেওয়াই যায়, ফিরিয়ে আনা যায় না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তার জীবনের হোক বা ফেসবুকে, কিন্তু তখন চাইলে আর ফিরিয়ে আনা যায় না। সম্পর্ক থাক বা না থাক, সংযোগটা যেন থেকে যায়, ওটা রাখতে হয়। শুভরাত্রি। আপনারা ভালো থাকবেন এবং পরিবারের পাশে থাকবেন। নমস্কার।